দুর্নীতি বাংলাদেশের এখনও এক নম্বর সমস্যা রয়ে গেছে এবং আমাদের অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ডভাবে সরকার দুর্নীতিগ্রস্ত এবং এই দুর্নীতির সাথে মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, ব্যবসায়ী সবাই এর সাথে জড়িত হয়ে আছে। দুর্নীতি ছাড়া এক কদমে এগোনো যাচ্ছে না এবং যার সাথে এখন যুক্ত হয়ে গেছে ওই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা, তারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করে দিচ্ছেন। আরেকটি ব্যাপার যেটা আমি বারবার বলে চলেছি যে এই মেগা প্রকল্পগুলো, এগুলোর একটা বিশাল অংশ কিন্তু অপ্রয়োজনীয় বা স্বল্প প্রয়োজনীয় মেগা প্রকল্প। এগুলো এখন না করলেও কোনো অসুবিধা ছিল না। আমি রূপপুরের কথা বলেছি, আমি একই সাথে বলবো এই ঢাকা এয়ারপোর্ট থেকে যে গাজীপুর পর্যন্ত বিআরটি প্রকল্প অত্যন্ত বাজে একটা প্রকল্প। একটা 8 লেনের হাইওয়েকে আমি 3টা লেন নষ্ট করে দিয়েছি এই বিআরটি প্রকল্পের কথা বলে। 18,000 কোটি টাকা এবং 12 বছর ধরে এটার কাজ চলছে। এই বছরও শেষ হবে না বিআরটি প্রকল্প, বাজে একটা প্রকল্প। একই সাথে আমি বাজে প্রকল্প বলছি যে পদ্মা সেতু দিয়ে আমরা যখন সড়ক ব্যবস্থা চালু করে দিয়েছি, সেখানে এই যে রেললাইন করে আমরা আবার ওই পায়রা পর্যন্ত এবং যশোর পর্যন্ত রেললাইন করলাম, 41,000 কোটি টাকা খরচ করেছি, যার মধ্যে 22,000 কোটি টাকা হলো চীনের ঋণ। কিন্তু কয়টা ট্রেন যাবে সারাদিনে? 3-4টা ট্রেন। তার মানে এগুলো খুব ফিজিবল প্রজেক্টস না। একই রকমভাবে ফিজিবল প্রজেক্টস না চট্টগ্রাম থেকে কক্সবাজার, সেই 2000 থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন, 2টা ট্রেন যায়, 2টা ট্রেন আসে, 18,000 কোটি টাকা খরচ করেছে। এখন শোনা যাচ্ছে দ্বিতীয় পারমাণবিক প্রকল্প বসবে বাংলাদেশে। শোনা যাচ্ছে সেই দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হবে। শোনা যাচ্ছে ঢাকাকে ঢাকা থেকে অন্যত্র রাজধানী সরিয়ে ফেলা হবে। এগুলো হলো খামখেয়ালিপনা। এই স্বল্প প্রয়োজনীয় প্রকল্পের পেছনে খরচ করতে গিয়ে গত 3 বছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এবছর ঋণ পরিশোধ খাতে যা বাজেটে বরাদ্দ ছিল তার থেকে $1 বিলিয়ন বেশি খরচ হবে। প্রায় $5 বিলিয়নের কাছাকাছি চলে যাবে এবছর ঋণ শোধের জন্য। আগামী 2030 সাল পর্যন্ত এই ঋণ শোধ প্রক্রিয়া এটা চালু থাকবে। বাংলাদেশের অর্থনীতি 1972 সালে যে আমাদেরকে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল, বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নেই। বাংলাদেশ এখন আর ওই বৈদেশিক ঋণ অনুদানের উপর নির্ভর তেমনভাবে করে না। এক সময় জিয়াউর রহমানের সময় আমাদের বৈদেশিক ঋণ এবং অনুদানের উপর নির্ভরশীলতা বাড়তে বাড়তে 10% বেশি পৌঁছে গেছিল এবং প্রফেসর রেহমান সোবহান 1981 সালে তার যে পাবলিশ বুক দি ক্রাইসিস অফ এক্সটার্নাল ডিপেন্ডেন্স, সেখানে তিনি দাবি করছেন যে ওই বছর 1980-81 বছরে আমাদের বৈদেশিক ঋণ অনুদান জিডিপির 13.7% পৌঁছে গিয়েছিল। এটা প্রফেসর রেহমান সোবহানের দাবি। তো সেখান থেকে গত 40 বছরে আমাদের বৈদেশিক ঋণ অনুদান নির্ভরতা কমতে কমতে এখন জিডিপির 1% নিচে নেমে গেছে। আমাদের বৈদেশিক ঋণ অনুদান এখন আমাদের জিডিপির 1% হয় না, তার থেকে কম হয়। অ্যাকচুয়াল ডিসবার্সমেন্ট যেটা, সেটা একসাথে জিডিপির 1% নিচে নেমে গেছে। তার মানে এই ইকোনমিটা আর ফরেন এইড বা ফরেন লোনসের উপর ডিপেন্ডেন্ট নয়, এটা এখন একটা বাণিজ্য নির্ভর একটা অর্থনীতিতে পরিগণিত হয়েছে। এবং তার ফলে আমরা দেখতে পাবো যে 1972 সালে বাংলাদেশের যে দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যা, সেটা 82% ছিল। সেটা কমতে কমতে গত 2022 সালে যে আমাদের হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে হয়েছে, সেই সার্ভেতে সেটা 18.7% নেমে গেছে। এটা কত বড় একটা সাকসেস, এটা কিন্তু সারা বিশ্ব এখন অ্যাপ্রিসিয়েট করছে যে 82% থেকে আমরা দারিদ্র্য সীমার নিচে আমাদের জনসংখ্যাকে 18.7% নামিয়ে ফেলতে পেরেছি। অতএব এরকম আরও অনেকগুলো যে আমাদের সাকসেস স্টোরি, আমি এখানে সেগুলোর একটা লিস্ট দিয়েছি।